Hello dear exam comrades, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। কিছুদিন আগেই তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমস দিলে এবং কোশ্চেন থেকে বেশ ট্রিকি কোশ্চেন হচ্ছে সেটা তোমরা জানো। সামনে এক ঝাঁক পিএসসির পরীক্ষা রয়েছে, ফুড এসআই জানুয়ারিতে, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, পর পরীক্ষা, এসএসসি ক্যালেন্ডার দেওয়া আছে। 2024 সাল সরকারি চাকরি পাওয়ার জন্য একটা সব থেকে সুবর্ণ সুযোগ বলা ছাড়া আর গতি নেই। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে নিয়ে কোনোদিন স্বপ্ন দেখেছিলে, মূলত 2024 সাল থেকে শোনা যাচ্ছে যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। মূলত প্যাটার্ন চেঞ্জ বলতে ডেসক্রিপটিভ মোডে হয়ে আসবে। সেই নিরিখে অনেকেই নানা রকম তর্ক বিতর্ক কিংবা বাদনাবাদ করে যাচ্ছ, কিন্তু আজকে যে কথাগুলো বলার জন্য এসছি মূল সেশনটাই যদি একটু মন দিয়ে দেখো, যেখানে আমরা দেখব যে 2013 সাল অবধি ডাব্লিউবিপিএসসি যে মেন্সে ডেসক্রিপটিভ প্যাটার্নটা নিত, কিংবা এখনো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে পিএসসিতে মেন্সগুলোতে ডেসক্রিপটিভ প্যাটার্নে কোশ্চেন হয়ে থাকে এবং সেখানেও যেভাবে পরীক্ষাটা অর্গানাইজ হয়ে থাকে, সেইগুলোর অ্যাপ্রোচ, তুমি যদি ছাত্র হও তুমি তো আর পিএসসি বা আমি তো আর পিএসসি নই, সরকার যেভাবে বা সরকারি সংস্থা যেভাবে পরীক্ষা নিয়ামক সংস্থা পরীক্ষা নেবে, আমাদেরকে সেখান থেকে সেরকম ভাবেই প্রস্তুতি নেওয়া ছাড়া গতি নেই। যদি তুমি সত্যি একজন সিভিল সার্ভেন্ট, সেটা স্টেট লেভেল কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের হোয়াট এভার, তুমি যদি সিভিল সার্ভেন্ট হওয়ার চিন্তা ভাবনা করে থাকো, তাহলে তোমার নলেজ গেইন যেমন করতে হবে, সঙ্গে সঙ্গে তোমার কতগুলো পন্থা অনুযায়ী প্রস্তুতিও নিতে হবে। এবং ডেসক্রিপটিভ প্যাটার্নে স্যার কি লিখবো না লিখবো, বইপত্র পড়বো কি পড়বো না, এই নিয়ে বিস্তর একটা কনফিউশনের জায়গা কিন্তু আসছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবছো যে জিকে এখনো পর্যন্ত শুধুমাত্র বই পড়ে গেলেই হবে, আর কোনো দরকার পড়ে না। অনেকে বলছে যে জিকে শুধু বই পড়তে হবে, নলেজ গ্যাদার করতে হবে, আর কোনো কিছু দরকার নেই। কিছু সময় কাউকে দিয়ে কোনো অ্যান্সার রাইটিং চেক করার মিনিমাম লেভেল দরকার আছে, যখন এত লক্ষ লক্ষ কম্পিটিশন চলে এসছে। আগের মতো তো এত কম্পিটিশন ছিল না, জনসংখ্যা তো ছিল না। সুতরাং যখন প্রচুর পরিমাণে বেঁচে থাকার লড়াই জেগে যায়, তখন স্কিলের জায়গা নিজেকে তৈরি করতে হয়। যতই তুমি নলেজ গেইন করো না কেন, তুমি প্রচুর পণ্ডিত ব্যক্তি যদি হয়ে যাও, পিএইচডি করার লোকজনও চাকরি পায়নি। সুতরাং কিছু কিছু সময় স্কিল এবং কোন টাইমে তুমি নিজের স্কিলটাকে গেইন করছো, টাইম তো তোমার জীবনে সবসময় ফিরে আসবে না, সেটাও ইম্পর্টেন্ট। চলো কথা না বাড়িয়ে আজকে মূলত যে জন্য আমরা আসছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং স্কিল আমরা কিভাবে রাইটিং করব, তার দু তিনটে উদাহরণ দেখে নিই। প্রথম কথা হচ্ছে, দেখো বাবু, ডেসক্রিপটিভ রাইটিং স্কিলের প্যাটার্ন 2024 সাল থেকে শুরু হবে কি হবে না। প্রথম কথা হচ্ছে, ডেসক্রিপটিভ যে প্যাটার্নটা আসছে সেখানে এক্সট্রা করে তোমার কি লাগবে। দেখো, প্রিলিমসে তোমার যেমন এমসিকিউ বেস ছিল তোমার সেটাই থাকবে, ঠিক আছে, এমসিকিউ বেসই হবে। হ্যাঁ, পেপার হয়ে যাচ্ছে, দুখানা পেপারে ইউপিএসসি আগে দুখানা পেপারে ভাগাভাগি করে দেবে বলছে, 1+2 ভাগাভাগি করে দেবে বলছে, কিভাবে করবে জানা নেই। বা যদি ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ আসে, তাহলে সেখানে শুধুমাত্র বাংলা আর ইংরাজির যে ডেসক্রিপটিভ পেপার ছিল যেরকম আগে নেয় তা কিন্তু থাকবে না। যদি তুমি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস একটুখানি তার মেন্সের কোশ্চেন দেখো, কিংবা রাজ্য সরকারের অন্যান্য যে পরীক্ষায় মেন্স হয় সেখানে দেখবে বাংলা গ্রামারের পোর্শন থাকে। 2013 অব্দি কিন্তু ডাব্লিউবিপিএসসি তে বাংলা ডেসক্রিপটিভ মানে প্রবন্ধ লেখা, ভাব সম্প্রসারণ করার বা সারাংশ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গ্রামারটাও ইনক্লুড ছিল, ব্যাকরণটাও ইনক্লুড ছিল। সুতরাং সেই নিরিখে দেখতে গেলে বাংলা ব্যাকরণ পড়তে শুরু করতে হবে। নতুন করে ইংরাজিতে যে ডেসক্রিপটিভ পেপার ছিল সেখানে ইংরাজি গ্রামার পোর্শনটাও ডেসক্রিপটিভে ঢুকিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, কারণ অন্যান্য ডেসক্রিপটিভ পেপার যেগুলো পিএসসি অন্যান্য পরীক্ষা নিয়ে থাকে সেখানে আসে। এবং
এসে পেপার একটা করার চিন্তা ভাবনা চলছে বলে শোনা যাচ্ছে। সুতরাং সেটাও একটা, যদিও এটা ঠিক হয়নি বলে মনে হয়, কারণ এসে রাইটিং যে কোনো ল্যাঙ্গুয়েজে করা যেতে পারতো, তবুও এখানে এসে রাইটিং ইন ইংলিশ সেটা বলে দিয়েছে, সুতরাং তোমাকে এখানে জোর দিতে লাগবে। চাপের জায়গাটা তুমি ম্যাথ বা জিআই তুমি তো বাবু পিএসসির মিসলেসের জন্য করে থাকো, যারা ডাব্লিউবিসিএস প্রস্তুতি এতদিন ধরে নিত তারা পিএসসির মিসলেস সার্ভিসে অনেকে চাকরি পেয়েছে, সুতরাং ওটাও তুমি পারবে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ। অনেকে আইসিডিএস এর মেন্স পাস করেছো, সুতরাং তুমি যে একেবারে ডেসক্রিপটিভ অঙ্ক করোনি কোনোদিন তা তো নয়, মাধ্যমিক লেভেল অবধি তুমি করেছো। সুতরাং বেসিক পড়াশোনাটা যেভাবে তুমি টিকে লিখে করতে, তোমাকে এখানে টাইম মেনটেন করে, টাইম এবং কি করে তুমি মেনটেন করে পারবে কি লিখতে হবে সেই স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে উইদিন টাইম মেজারমেন্ট করে। আসা যাক জিএস পেপার, জেনারেল স্টাডিজ। সেই জেনারেল স্টাডিজটা তুমি সেখানে কিভাবে লেখালেখি করবে, এটা হচ্ছে সব থেকে চাপের জায়গা। এবার তুমি 2013 সাল, 12 সাল, 11 সাল বা তার আগের কোশ্চেন গুলো দেখো, পিএসসি, ডাব্লিউবিসিএস এর বা মিসলিনিয়াস সার্ভিস তুমি দেখো, বা অন্যান্য সার্ভিস তুমি দেখো যেখানে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ ছিল, বা অন্যান্য আদার পিএসসি যেখানে মেন্সের কোশ্চেন আসে ডেসক্রিপটিভ আকারে, কিংবা যারা ইউপিএসসি প্রস্তুতিও নিচ্ছ সঙ্গে, তাদের জন্য তো খুব ইজিই হবে। আসলে প্রথম চিন্তা আমাদের থট প্রসেস পাল্টাতে হবে, আমাদের পড়াশোনার ধরনটা পাল্টাতে হবে। ফার্স্টেই এমসিকিউ এই চিন্তাটা বাদ দিয়ে খুব সাধারণ ব্যাপার, তুমি ফুডের এসআই এর প্রস্তুতি নিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষা ক্র্যাক করতে পারবে না ভাই, ঠিক আছে? আবার ডাব্লিউবিসিএস পরীক্ষার তার যে কমান্ড থাকবে, সেই ফুডের এসআই হয়তো অ্যান্সার করে দিয়ে আসতে হয় খুব ফটাফট, কিন্তু ফুডের এসআই যে 50টা অঙ্কর 50টা জিকে রয়েছে এবং যে টাইম লিমিট থাকবে, তার অ্যাপ্রোচের সঙ্গে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের অ্যাপ্রোচ সবসময় এক হবে না। সুতরাং আজ ন্যাচারালি যিনি অফিসার হবেন তিনি তো আর ইন্সপেক্টর হতে পারবেন না, তাই না? তুমি একটা মাধ্যমিক স্তরের পরীক্ষা হঠাৎ করে একটা গ্র্যাজুয়েশন লেভেলের অফিসার লেভেল, একটা সিভিল সার্ভিস স্টেট লেভেলের হলো, এই দুটোর দৃষ্টিভঙ্গি ফিলোসফি কোনোদিন এক হতে পারে ভাই? তো যারা আর কি এই পরীক্ষা দেওয়ার পরপরই ইউপিএসসির কোশ্চেন দিয়ে আসলাম মনে হলো ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসটা দিয়ে, এই চিন্তা ভাবনাগুলোই খুব বোকা। তার কারণ হচ্ছে অনেকে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ভুলভালভাবে আসছে, ফার্স্ট রিডিং ব্যাপার স্যাপার ছ্যাবলামো করছে পিএসসি। আরে ভাই, ছ্যাবলামো করুক বা না করুক তোমার কিছু করার নেই, তুমি হয় পাস করেছো অথবা ফেল করেছো। তোমাকে যদি পাস করতে হয় তাহলে তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, ঠিক আছে? কিচ্ছু করার নেই, তোমার কাছে কোনো অপশন নেই। বিগার হ্যাভস নো চয়েসেস ভাই, তোমার কাছে কোনো অপশন নেই। তোমার যদি মনে হয় সিভিল সার্ভিস করতে হবে, তো যেভাবে পিএসসি কোশ্চেন করছে, যেভাবে পদ্ধতি চলছে, তোমাকে সেই সিস্টেমের মধ্যে থেকে করতে হবে। তুমি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কবিতা লিখতে পারো, তুমি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে উপন্যাস লিখতে পারো, তুমি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে পারো, তুমি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তুমি রাজনৈতিক নেতা হতে পারো, হতে পারো, কিন্তু সিস্টেমের মধ্যে তুমি কাজ করতে গেলে তোমার সিস্টেমের একটা বেসিক ক্রাইটেরিয়া ফলো করতে হবে ভাই। এবং আজ গভর্নমেন্ট বা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে, সেই রাষ্ট্র ব্যবস্থা তুমি যদি একটা সৈনিক হতে চাও, তাহলে গভর্নমেন্টের ভিশনারিটা তোমার বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে। সুতরাং বিতর্কের বেকার ফালতু বিতর্ক করে কোনো লাভ নেই। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যেভাবে পিএসসি পরীক্ষা নিতে চাইছে, তোমাকে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। এছাড়া তোমার কাছে কোনো অপশন আছে ভাই? নেই। তো আমরা যদি কোশ্চেন গুলো একটু দেখি যে স্যার কোশ্চেন গুলো কিরকম ভাবে আসতো, ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো। আর সেগুলোকে নিয়ে আলোচনা করতে এসছি। ছোট্ট একটা ভিডিও হবে যে অ্যান্সার রাইটিং কি অ্যাপ্রোচে করা যায় তার একটা সাধারণ ধারণা দেব। এবং যারা পরবর্তীকালে 2024 জন্য রেডি হবে ভাবছো, তারা দেখতে পারো। অবশ্য তোমাদের জন্য অবশ্যই খুবই উপযোগী একটা জিনিস হচ্ছে এটা। আর যারা মেন্সের জন্য পড়াশোনা যারা তো করছোই এই 2023 সালের জন্য, কত কি কাট অফ হিসাবে আমি কোনো আলোচনাতেই আসবো না। বেকার আলোচনা করে লাভ নেই, কারণ আমি কোনো পিএসসির কোনো লোক নই। সুতরাং আমি বললেও যা হবে, না বললেও তাই হবে। আমি অ্যান্সার কি বললেও যা হবে, না বললেও তাই হবে। সুতরাং পিএসসিটাই যা হবে সিধু রাজ্য, কারণ আমি কোনো নিয়ামক সংস্থা নই, ঠিক আছে? আমি যেটা করতে পারি, একজন সিনিয়র অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, একজন সফল পরীক্ষার্থী হিসাবে যখন আমি নিজে পাস করেছিলাম, সেই হিসাবে আমার যারা স্টুডেন্ট, আমার যারা ফেলো জুনিয়র, তাদেরকে কি করে পাস করতে পারে সুবিধা হবে, সেইটুকু আমি আইডিয়া বা ট্রিক্স বা স্কিল ডেভেলপ করার জন্য গুটিয়ে যেতে পারি যে ভাই তোকে এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা নেওয়া হচ্ছে 2012 সালের ডাব্লিউবিসিএস এর মেন থেকে, ঠিক আছে? কোশ্চেনটা কি ছিল? Explain and analyze the preamble to the Constitution of India. ভারতের যে প্রস্তাবনা, আর ভারতের প্রস্তাবনার কি করতে বলেছে? এক্সপ্লেন আর অ্যানালাইজ করতে বলেছে। তোমার মনে হচ্ছে ভাই ভারতের প্রিয়াম্বল সবসময় আমি পড়ছি,
প্রিয়াম্বলের বৈশিষ্ট্য কি কি না, কবে কি এসেছিল, অবজেক্টিভ রেজলিউশন কি না, হ্যান ত্যান আমি কিচ্ছু বলতে যাচ্ছি না। কিওয়ার্ড কি রয়েছে বাবা? রয়েছে প্রিয়াম্বল কার, ভারতের সংবিধানের। সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা কি? এক্সপ্লেন আর অ্যানালাইসিস করতে বলেছে। সুতরাং এইটার কিওয়ার্ড হচ্ছে মূলত এক্সপ্লেন আর অ্যানালাইজ। দেখে থাকো, কোশ্চেন দেখো, এটা পলিটিক্যাল কোশ্চেন, গভর্নেন্সের কোশ্চেন। কোশ্চেন আসছে তোমার WBCS এর 2012 সালের মেন্স থেকে, ঠিক আগের বছর অন্য একটা সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে। দেখো, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য পারফরম্যান্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার ইন দ্য পোস্ট রিফর্ম পিরিয়ড। রিফর্ম পরবর্তী সংশোধন বা সংস্কার করার পরবর্তীকালে ভারতের যে কৃষি ব্যবস্থা তার পারফরম্যান্স কেমন ছিল সেটাকে নিয়ে বলেছে ক্রিটিক্যালি অ্যাসেস করতে। দেখো কিওয়ার্ড পাল্টে গেল, তার মানে সাবজেক্ট যাই হোক না কেন আমার লেখার মোড পাল্টাবে, কারণ কিওয়ার্ড আলাদা। এটাও তোমার 16 নম্বরের কোশ্চেন ছিল, এটাও 16 নম্বরের কোশ্চেন ছিল। যদিও এখানে যে দুটো পার্ট, তাই 8 + 8 দুটো ভাগে ভাগ করা ছিল। আরেকটা কোশ্চেন দেখো, তোমার যদি এই বইগুলো থাকে, এই কথাগুলো বলছি, কোনো বানিয়ে কোশ্চেন বলছি না, তুমি কলেজ স্ট্রিটে গেলে এই ধরনের বই পেয়ে যাবে, এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের বই পেয়ে যাবে। তুমি এখানে 12 সাল 13 সালের কোশ্চেন ঘাটাঘাটি করো, মিসলেনিয়াস সার্ভিসে ঘাটাঘাটি করতে পারো। এছাড়াও কলেজ স্ট্রিটে গেলে বা অনলাইনে তুমি যদি অর্ডার করো, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ বা নেটে সার্চ করলে তুমি প্রচুর কোশ্চেনের যে কোন কোন, ধরো ইউপিএসসি, রাজস্থান পিএসসি, গুজরাট পিএসসি, মধ্যপ্রদেশ পিএসসি, বিহার পিএসসি মানে বিপিএসসি, ঝাড়খণ্ড পিএসসি বা তামিলনাড়ু পিএসসি, যেখানে যেখানে ডেসক্রিপটিভ মোডে মেন্সের কোশ্চেন হয় তুমি কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ, এবং তার অ্যান্সার মানে তোমার যে কি বলে মেন্সের যে ডেসক্রিপটিভ পেপার সেটা পেয়ে যাচ্ছ, এবং তার কি কিওয়ার্ড কি ছিল, কোশ্চেনের টপিক কি ছিল, তো সেটা পেয়ে যাচ্ছ। পরের কোশ্চেন তুমি দেখো, তাহলে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ভাষা জিওগ্রাফির একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে WBCS 2013 মেন্সের কোশ্চেন এটা। কমেন্ট অন ইনক্রিজিং ডিপ্লেশন অফ ফরেস্ট ইন ইন্ডিয়া। ডিপ্লেশন অফ ফরেস্ট ইন ইন্ডিয়া ইনক্রিজিং কমেন্ট করতে বলেছে। কমেন্ট হচ্ছে কিওয়ার্ড। তাহলে দেখো টপিক যাই হোক না কেন এখানে কিওয়ার্ড কি চেঞ্জ হচ্ছে। দেখো 13 সালেরই কোশ্চেন, দুটো ওপরেরটা পলিটিক্স, পরেরটা তোমার জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন ছিল কমেন্ট, এখানে কোশ্চেন ছিল এক্সপ্লেন অ্যান্ড অ্যানালাইসিস। সুতরাং নিশ্চয়ই লেখার ধরন এক হতে পারে না। তুমি গদ মার্কা লেখা লিখে যাবে আর একটা অন অ্যান্ড অ্যাভারেজ নাম্বার পাওয়া ছাড়া তুমি কিছু পাবে না। তাহলে প্রথমে মাথায় রাখতে হবে আমার দুটো জিনিস। স্যার দুটো জিনিস কিভাবে রাখতে হবে? তাহলে এবার চলে আসো আমরা আলোচনা করি আর্ট অফ অ্যান্সার রাইটিং। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। আপকামিং যারা WBCS কে স্বপ্ন ভাবছো, যারা ভাবছো যে স্যার ডেসক্রিপটিভ পেপার নিজেকে তৈরি করতে হবে, ইভেন যারা WBCS বাদ দিল এর সামনে মিসলেনিয়াস সার্ভিস আসছে, যারা ভাবছো যে স্যার আমাকে তো মেন্সও পাস করতে, যদিও মিসলেনিয়াসের মেন্স বলতে মূলত কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই জোর দেওয়া হয় জিএস পেপারে, এখন আমি তাই দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কারেন্ট অ্যাফেয়ারের উপর টপিকগুলোকে নিয়ে জিএস পেপার তৈরি করা হয়েছে। মেন্সের কথা বলছি, প্রিলিমস কথা বলছি না, সেখানে কিন্তু সমস্ত বিষয়গুলোই রয়েছে, বাট মিসলেনিয়াস এর মেন্সে কিন্তু জিএস পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স খেলা কোশ্চেনই বেশি করে এসছে। কিন্তু WBCS যদি পরের বার থেকে ডেসক্রিপটিভ হয়, আমাকে যেমন বেসিক পয়েন্টগুলো জানতে হবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়ালি, মানে আমাকে রাইটিং স্কিল প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে, অফিসার হলাম এটাকে দেখা যেতে পারে, আর স্বপ্নকে যদি বাস্তবে করতে হয় তাহলে তার উপরে আমাকে কাজ করতে হবে। কি কাজ? তোমরা আগে বোঝার চেষ্টা, জানার চেষ্টা করো আর্ট অফ অ্যান্সার রাইটিং কি। ধরো কোনো একটা টপিক, কোনো একটা গল্প, যে গল্পে দুই রকম জিনিস হয়। একটা হচ্ছে কোন প্রেক্ষাপটে গল্পটা লেখা হয়েছে, আর গল্পটাতে কি কি চরিত্র রয়েছে, তারা কি কি কাণ্ড করেছে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এক, তোমার লাগবে কন্টেন্ট কি। ধরো এই যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, স্বদেশী মুভমেন্ট হয়, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া লিখছেন, কিংবা চতুরঙ্গ লিখছেন, কিংবা ঘরে বাইরে লিখছেন। তো ঘরে বাইরে যারা যারা পড়েছে সাহিত্যের লোকজন, বিশেষ করে ইংরাজি বা বাংলা সাহিত্যের লোকজন, বা তোমরা হয়তো এমনি পড়তে পারো, যে সিনেমাও দেখেছো হয়তো। তো ঘরে বাইরের জন্য সন্দীপ ছিল, নিখিল ছিল, বিমলা ছিল,
ভাই এরা কি কি কাণ্ড করছে চরিত্রগুলো, সেটা হচ্ছে কন্টেন্ট, যে গল্পটা কিভাবে হয়েছে, বাট কোন প্রেক্ষাপটে করছে, দ্যাট ইজ দ্য কনটেক্সট। তাহলে আমাকে যখন কোনো অ্যান্সার রাইটিং করতে হবে কোশ্চেন দেখে, তাহলে ফার্স্টে মাথার মধ্যে আমাকে এই জিনিসগুলো নিতে হবে। শুধু তাই নয়, যখন আমি পড়বো কোনো জিনিস জানবো, ইতিহাস হোক, ভূগোল হোক, পলিটি হোক, ইকোনমি হোক, কোন জায়গায় কিভাবে হচ্ছে, বার্ডস ভিউতে দেখভাল করা, ফিলোসফি ফলাতে হবে। তুমি সিভিল সার্ভিস হবে আর রেলের গ্রুপটির মধ্যে পড়াশোনা করে দেওয়া হবে যে অফিসার হয়ে যাবো, না, এটা হতে পারে না। দর্শনটাই ফলাতে হবে। তো কন্টেন্ট আর কনটেক্সটের খেলা হবে। কন্টেন্ট কি? কন্টেন্ট মানে হচ্ছে স্যার যেখানে আর্গুমেন্ট লাগবে। কন্টেন্ট বলতে সন্দীপ ভালো না নিখিল ভালো, যেটা বলছিলাম ঘরে বাইরে প্রসঙ্গ নিয়ে, সন্দীপ ভালো না নিখিল ভালো না বিমলা খুব খারাপ, চরিত্রহীনা নাকি খুব চরিত্রবান, হোয়াট এভার, তুমি যাই করো না, তোমার আর্গুমেন্টের জায়গা থাকছে এবং তার একটা জিস থাকছে গল্পে, অর্থাৎ একটা সাবস্ট্যান্সের ব্যাপার থাকছে। এবার তুমি কোন হরিদাস হোক, তুমি যে সাবস্টেন্সটা করবে যে নিখিল খুব ভালো ছিল, সন্দীপ খুব খারাপ ছিল, বিমলা মাঝামাঝি জায়গায় ছিল, এসব কথা তুমি বলার কিনা? তুমি তাহলে কেউ নও। তাহলে নিশ্চয়ই যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তারাই নিশ্চয়ই মতামত দেবেন, অর্থাৎ ক্রিটিক্সের ভিউ লাগবে। ঠিক সেরকম ভাবে ধরো তুমি ইতিহাস লিখছো কোনো ডেসক্রিপটিভ পেপার, কিংবা ভূগোল লিখছো, কিংবা পলিটি লিখছো, যদি এরকম কোনো কন্টেন্টের উপর জোর দিয়ে কোনো কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে তুমি আমি কোনো হরিদাস নই যে একটা মন্তব্য লিখে দিলে হয়ে গেল। তাহলে তখন কি করতে লাগবে ভাই? থিঙ্কার্স ভিউ লাগবে, চিন্তাশীল বা চিন্তাবিদদের মতবাদ লাগবে, যে অমুকের মতে এটা, অমুকের মতে সেটা, কোটেশন লাগবে। কিন্তু যদি কোটেশন ভুলে যাওয়া যায়, তাহলে এনার মতে মূল বক্তব্যগুলো মুছে লিখে দিতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে কোন প্রসঙ্গে তারা বক্তব্যটা করছেন সেইগুলোকে লিখতে হবে, যে কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই ভদ্রলোক, এই চিন্তাশীল ব্যক্তি, এই চিন্তাবিদ, এই এক্সপার্ট ব্যক্তিটা এই মন্তব্যটা করছেন। সেটা হতে পারে হতে পারে, সেটা তোমার হতে পারে কোনো একেবারে আইএনএম এর কোনো একটা পার্ট থেকে হতে পারে। বিভিন্ন লোক বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সুতরাং সেই উক্তিগুলো কেন করছেন সেই ঠিকঠাক জায়গায় অপ্রাসঙ্গ বলে তোমাকে অ্যান্সার লিখলে হবে না, বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে। মানে খাবারের ডিশ দিতে হবে যে ডিশটা দেখে তোমার পেটটা ভরে যায়, মনটা ভরে যায়। আর তুমি খাবারের টেস্ট খুব ভালো কিন্তু দেখতে খুব ছোটি করে দিলে, তো খাবার দেখার আগেই খাওয়ার আগেই আর কি দেখেই তোমাকে যেন নেবে না, খেতে চাইবে না, এরকম করে দিলেও হবে না। ফার্স্টে দেখনদারি, তারপরে কোয়ালিটি। ঠিক আছে, যারা দেখনদারি করতে পারে না, যেমন আমরা অনেক সময় প্রচুর পরিমাণে দারুণ কিছু করতে পারি না, তাই আমাদের লোকজন খুব কম চেনে। তো যারা প্রচুর মিষ্টি কথা বলে তাদের খুব লোকজন বেশি চেনে। তো আমরা বাবা পারবো না, আমাদের কাজটাই পড়ানো, চুপচাপ পড়ানোর চেষ্টা করছি। তো এটা গেল তোমার কন্টেন্টের বিষয়বস্তু। যদি কনটেক্সটে আসো, প্রাসঙ্গিকতা, স্যার প্রাসঙ্গিকতা কি ছিল তুমি বুঝবে কি করে? কিওয়ার্ডস থেকে, যে আমি কোন প্রসঙ্গে লিখবো, কোন প্রসঙ্গে লিখতে বলছে, কিওয়ার্ডস থেকে। কোন কিওয়ার্ডস? যে কিওয়ার্ডস গুলো আমি একটু আগে দেখলাম, যে স্যার এখানে স্যার ছিল এক্সপ্লেন, অ্যানালাইজ, ক্রিটিক্যালি অ্যাসেস, কমেন্ট, এই ধরনের ডিসকাস, রোল। ঠিক আছে, এই ধরনের টপিক গুলো দেখে আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ড অনুযায়ী যে আমার কি আছে কি নেই। অ্যাপ্লিকেশন, কিওয়ার্ড দেখে আমার অ্যান্সার রাইটিং কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কিওয়ার্ড অনুযায়ী আমাকে অ্যান্সার করতে হবে, না হলে কি হবে? আমার কোশ্চেনের যে অ্যান্সার আমি লিখছি তার এসেন্স অর্থাৎ গুরুত্ব থাকবে না। তোমাকে যে নাম্বারটা দেবে ডেসক্রিপটিভে কেন দেবে? তার কারণ তোমার লেখায় গুরুত্ব আছে বলে। গুরুত্ব তুমি কি করে বোঝো? তোমার জীবনের যে কোনো কিছু বিষয়ের যদি গুরুত্ব হয়, তোমরা জিনিসটা বুঝতে পারো। হয় তুমি প্রচুর পরিমাণে পাও, বিরিয়ানি স্যার 30 টাকায় পেয়েছি কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছি, তা তুমি ভাববে যে দোকানটায় তাই বিরিয়ানি হেভি পাওয়া যায়। অথবা বিরিয়ানি তোমাকে অল্প দিচ্ছে কিন্তু দারুণ খেতে, সাথে খুব ভালো, প্রচন্ড পরিমাণে ভালো, কিন্তু অল্প পরিমাণে দেবে, তার মানে কি? কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটোর উপর ডিপেন্ড করে তুমি তোমার জীবনের গুরুত্ব বুঝতে পারো। সেরকম ভাবে তোমার আনসার রাইটিং থেকে একজন পরীক্ষক যে নাম্বারটা দেবে, তোমাকে কি ইতিহাসে মাস্টার হতে বলছে? যখন ইতিহাসে কোশ্চেন হবে ভুল যখন ভুল গিয়ে মাস্টার হবে তা নয়। ওভারঅল একজন বিউরোক্রেটকে খুঁজছে একজন পরীক্ষক, যে তুমি যোগ্য নাগরিক কিনা যে চেয়ারটাই বসতে পারো। সুতরাং তোমাকে এই জিনিসগুলো মাথার মধ্যে লিখতে হবে, মাথায় রেখে পড়াশোনা শুরু করতে হবে এবং সেটাকে লেখা অভ্যাস করতে হবে, সেটাকে চেক করে নিতে হবে। স্যার যদি আমরা 2-3টে আলোচনা করে দিই, আলোচনা করা যাবে না, তাহলে তোমরা বোর হবে, কারণ তোমরা 30 সেকেন্ডের রিলস দেখো। ঠিক আছে, জ্ঞান তো শুনতে চাও না,
কারণ প্রচুর লোকজনের প্রচুর সেন্টিমেন্টাল রিলস দেখে দেখে বেরোতে পারো, শুধু স্ক্রল শুধু স্ক্রল শুধু স্ক্রল, ধৈর্য বলতে কিছু নাই এখন, ঠিক আছে? তো যারা যারা পাশটা তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে। লোকজন যারা যারা পড়াশোনা করছে কিন্তু বলে নিচ্ছে অফিসার হয়ে যাবো, তারা জীবনে কোনো হতে পারবে না। সুতরাং যদি পড়াশোনা ঠিকঠাক জায়গায় করো, মানে ভাই ধান চাষ করতে গেলে সমতল ভূমিতে করতে হবে। তুমি পাহাড়ে একদম ডগায় বসে তুমি হয়তো অ্যালপাইন চাষ করতে পারো, ধান চাষ করতে পারো না। চিংড়ি চাষ করার জন্য তোমাকে সুন্দর পাড়ায় আসতে হবে, তাহলে ডগায় যেতে পারবে না। সুতরাং তোমাকে কোন জায়গায় কি চাইছো সেই জিনিসটা বুঝতে হবে। কিন্তু কিওয়ার্ড গুলো যদি আলোচনা করি তাহলে দেখো তোমাকে কোশ্চেনে ছিল একটা কি এক্সপ্লেন করতে বলেছিল, মনে আছে? কোশ্চেনে দেখেছিলাম একটা এক্সপ্লেন করতে বলেছিল, কমেন্ট করতে বলেছিল, একটা আমি দেখেছিলাম। আবার দেখেছিল অ্যাসেস করতে বলেছিল বা ক্রিটিক্যালি এক্সামিন করতে বলেছিল, কিংবা অ্যানালাইজ এন্ড এক্সপ্লেন করতে বলেছিল। তাহলে এই ধরনের কিওয়ার্ডে আমার স্ট্রাকচার, একটা ছাঁচ কি করবে, অ্যান্সার রাইটিং ছাঁচ কি করবো, বেসিক যেটা কোশ্চেন সেটা হচ্ছে ডিসকাস। প্রায়শই ডিসকাস অন দ্যাট এই ওই দেয়। তো যদি ডিসকাস বলে জেনারেলি কোনো প্রসঙ্গে কোনো টপিকের উপর যদি ডিসকাস করতে বলে, যদি একটা কিওয়ার্ড থাকে যে ডিসকাস অন দিস ম্যাটার, তাহলে আবার কি লিখতে পারি? কোশ্চেনের অ্যান্সারটাই আমার কি থাকবে? প্রথমে থাকবে, শুরুটাই হবে একটা ইন্ট্রোডাকশনটাই হবে একটা ডিবেট দিয়ে। হয় তুমি তার পক্ষ দিয়ে কথা বলবে, তুমি বিপক্ষে কথা বলছো, সেই টপিকটার ওপর বিপক্ষে তুমি তোমাকে ডিবেট দিয়ে শুরু করতে হবে। যখন তুমি ডিবেট দেবে, সুতরাং তুমি কেউ নয়, ওই যে বললাম যে তুমি কোনো হৃদাস নও, তাহলে তোমাকে কি করতে লাগবে? কারণ না করে সাপোর্ট নিতে হবে, মানে কেস দিতে লাগবে। যে কেউ তোমাকে ফরে বলেছে, তো কেউ তোমার এগেইনস্টে বলেছে, তাদের সাপোর্ট লাগবে। সুতরাং তার সাপেক্ষেও তোমার একটা প্রপার কেস স্টাডিকে তৈরি করতে লাগবে, প্রিপারেশন লাগবে, এবং তারপরে তুমি তোমার নিজস্ব মতামত দিয়ে কনক্লুশন করতে পারছো। তো জেনারেলি ডিসকাস যদি কিওয়ার্ডটা থাকে কোন টপিকের উপর, তাহলে আমরা এই ধাঁচে অ্যান্সার রাইটিং করব। ইতিহাসের কোশ্চেন হোক, ভূগোলের কোশ্চেন হোক, পলিটির কোশ্চেন হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হোক, দিস ইজ দ্য রোল মডেল। শেখার বিষয় আছে, শুধু তাই নয়, সবার সঙ্গে প্র্যাকটিস করার ব্যাপার আছে। সেকেন্ডলি, যদি তোমাকে এক্সপ্লেন করতে বলে, তাহলে তোমাকে ডাইরেক্ট রেফারেন্স দিতে হবে। যদি বলা হয় এক্সপ্লেন অন দিস ম্যাটার, তোমাকে সেই ম্যাটারটা কি সেটাকে পুরো একদম ব্যাখ্যা করতে হবে, সেই রেফারেন্স দিয়ে যে এটা 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 এটা, আর কিচ্ছু নয়। কোনো কেসি লাগবে না, কোনো কনভারসেশন লাগবে না, মানে তোমার নিজস্ব অপিনিয়ন দেওয়ার জায়গায় নেই, শুধু রেফারেন্স দিতে হবে, মানে বিভিন্ন লোকের রেফারেন্স দিতে হবে, বিভিন্ন রকম টপিকের বিভিন্ন রকম জিনিসের রেফারেন্স দিতে হবে। যদি তোমাকে কমেন্ট বলে, তাহলে পার্টিকুলার টপিকটা কি, সেই টপিকটাকে নিয়ে তুমি এড়াতে পারো না, যে কিছু হিট নাম্বার পেয়ে যাবো, সবসময় বলেও নাম্বার পাওয়া যায় না। সুতরাং তোমার টপিকটার পার্টিকুলার জায়গাটাকে নিয়ে আলোচনা করতে হবে, এবং তারপরে তোমাকে সেখানে কিন্তু তোমার আর থিঙ্কার্স ভিউ দিয়ে লাগবে না। যদি কমেন্ট বলে, তাহলে ইয়োর কমেন্ট চাইছে, তার মানে তোমার দৃষ্টিভঙ্গি কিসে চাইছে, সুতরাং সেইখানে শুধুমাত্র তুমি তোমার নিজস্ব অপিনিয়ন দিচ্ছ, থিঙ্কার্স ভিউ দিচ্ছ না। তাহলে কমেন্ট দিলে তুমি তোমার নিজস্ব অপিনিয়ন দেবে, থিঙ্কার্স ভিউ দেওয়ার দরকার পড়ছে না। বা যদি অ্যাসেস দেয়, গুরুত্ব করতে বলে, দেখতে বলে, বা ক্রিটিক্যালি এক্সাম বলে, তুমি কি করবে? যে টপিকের ওপর ক্রিটিক্যালি এক্সামিন করতে বলছে বা অ্যাসেস করতে বলছে, সেই টপিকটা কি বিষয়ে তার ডেফিনিশন দিতে লাগবে, আর বিভিন্ন লোকের সেই জিনিসটাকে নিয়ে যে কেস স্টাডি গুলো রয়েছে সেগুলো রেফারেন্স দিতে লাগবে। প্লাস এইখানে গিয়ে তোমার লাগবে, কারণ অ্যাসেসটা কে করছে, অ্যাসেসমেন্টটা কে করছে, তুমি করছো, তখন তোমার ওপিনিয়ন লাগছে। কোন কিওয়ার্ডে কি দেবো খুব ইম্পর্টেন্ট। দেখো, ঠাকুর যখন তুমি বানাও, সরস্বতী ঠাকুর হোক, কার্তিক ঠাকুর হোক, দুর্গা ঠাকুর হোক, তুমি সেখানে কিন্তু মাটি, বিচুলি, কাঠ এসবই দিচ্ছ, ঠাকুর যেহেতু আলাদা আলাদা, দেখতে ব্যাপারটা আলাদা আলাদা হচ্ছে। সুতরাং কিওয়ার্ড যদি আলাদা আলাদা হয়, তাহলে কন্টেন্ট একই থাকলেও দেখার জায়গাটা, মানে কনটেক্সটটা পাল্টে যাবে। প্রাসঙ্গিক করতে হবে তোমাকে প্রশ্নের কিওয়ার্ড অনুযায়ী। অ্যানালাইজ এন্ড এক্সপ্লেন যদি বলে, তখন তাহলে আমরা কি করবো? অ্যানালাইজ যদি বলে, তাহলে আমাকে ডাইরেক্টলি এক্সপ্লেন করতে হচ্ছে জিনিসটাকে নিয়ে, মানে ভাট কিছুটা ভুগতে হচ্ছে সেই টপিকটা নিয়ে, প্লাস তার ফর আর এগেইনস্ট জবাব দিতে হচ্ছে। ফর এগেইনস্ট বললেই তুমি কিছু করতে পারবে না, তার সপক্ষে বিপক্ষে বলার পর দুজন তিনজন থিঙ্কারের মতামত লাগবে। সঙ্গে সঙ্গে তুমি তোমার বেসিক কনক্লুশন দেবে, তোমার এখানে নিজস্ব অপিনিয়ন না দিলেও চলবে। সুতরাং বাবু, এই ডিসকাস কিংবা এক্সপ্লেন কিংবা কমেন্ট কিংবা অ্যাসেস কিংবা অ্যানালাইসিস,
হোয়াট এভার যাই থাকুক না কেন আমার ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এর জন্য, সেটা পিএসসি মিসলিনিয়াস মেন্সে হোক কিংবা আমার ডাব্লিউবিসিএস মেন্সে হোক, যেভাবে আসুক না কেন প্রতিটা বিষয়ের এই কিওয়ার্ড গুলোর উপরে কিন্তু আমার অ্যান্সার রাইটিং করতে হবে। এবং সেই অনুযায়ী কিন্তু যখন আমি কোনো জিনিস শিখবো তখন সেই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রেখেই জানবো। এরকমটা নয় বাবরের বাবার নাম এটা ছিল, এই এমসিকিউ প্যাটার্নটা মাথা থেকে বের করে আনতে হবে। বাবর কি কারণে ভাই ভারতবর্ষে আসলো, কেউ ডেকেছিল বলে ডাকলে আসতে হবে, নাকি কোনো ইকোনমিক ক্রাইসিস ছিল, না কোনো পলিটিক্যাল এজেন্ডা ছিল, এই নানা রকম জিনিসগুলোকে তোমাকে উপলব্ধি করে মুখস্থ নয় আত্মস্থ করে বিলিভ করে সেই ভিশনটা নিতে হবে পাখির মতো করে, বার্ডস ভিউতে পড়াশোনা করতে হবে। দেন এই ছাদ যখন তুমি বুঝে যাবে ছাদে ফেলো আর অ্যান্সার রেডি করো। আর কোনো একজন তোমার যদি গাইড বা মেন্টর থাকেন তাকে দিয়ে অ্যান্সার রাইটিং আর কি করতে হবে, নাম্বার দুটো বেশি পাবে, তার জন্য অনবরত চেষ্টা করতে হবে। উইদিন টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে লেখা অভ্যাস করতে হবে। ওটা শুরুতেই হবে না। যারা যারা সবাই পড়াশোনা শুরু করছো তাদের জন্য 6 মাস 7 মাস 8 মাস 10 মাস শুধু সিলেবাস জানতেই লাগবে। এবং তারপর যারা পরবর্তী 24 সালের জন্য মেন্স দেবে বলে ভাবছো তাদের জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। সুতরাং এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকা দরকার। দুম করেই তুমি কোনো কিছু পাও না আর কি। তুমি মিনিমাম দার্জিলিং এ কানিমারা দেখার জন্য দার্জিলিং তোমার যেতে হয়, টিকিট কাটতে হয়, এটা সময় লাগে, সবাই তো দার্জিলিং এ ঘুরে থাকে না। সুতরাং তোমাকে কিছু পাওয়ার জন্য কিছু টাইম ইনভেস্ট করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে। এগুলো সিম্পল ভাবে মেনে নেওয়া শেখো এবং ঠান্ডা মাথায় ভাবো। 30 সেকেন্ড রিল দেখার থেকে নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের কেরিয়ার থেকে নিয়ে চিন্তা করা বেটার। সুতরাং সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দাও, কারণ সময় কিন্তু বেশি নেই তোমার কেরিয়ারের জন্য। যদি তোমার মনে হয় স্যার যে ডাব্লিউবিসিএস পরীক্ষার যাই পরীক্ষা হোক না কেন আমাকে তৈরি হতে হবে, কারণ আমি কোনোদিন স্বপ্ন দেখেছিলাম, আমার গন্তব্য আমি ঠিক করে নিয়েছি, যেভাবেই আসুক না কেন এমসিকিউ আসুক আর এক্সিকিউটিভ আসুক, যেভাবে আসুক না কেন ডাব্লিউবিসিএস হয়েই ছাড়বো। তাই মনে হয় স্যার মেন্সের পড়াশোনা শুরু করতে হবে এখন থেকে, 23 সালের জন্য বলছি। যদি তোমার মনে হয় 23 সালের পড়াশোনাটা তুমি শুরু করবে তাহলে যোগাযোগ করতে পারো এখন থেকেই। জানুয়ারি মাস অনওয়ার্ড 2024 জানুয়ারি থেকে প্রপার ডাব্লিউবিসিএস মেন্স 23 সালের জন্য মেন্সের ব্যাচ আসছে। কোথায় কোথায়? আমাদের ব্রাঞ্চ রয়েছে বেলঘড়িয়া, নৈহাটি, ঠিক আছে। এছাড়াও কল্যাণী, গোবরডাঙ্গাতে আছে। একটু ফোন করে নেবে কখন কোথায় নামছে, কোন কোন বারে পড়ানো হবে, কি বিষয়বস্তু, কদিন কখন ক্লাস হবে, ডিটেল জেনে যাবে। কিন্তু আমাদের এখানে বিষয়বস্তুটা হচ্ছে কি, অনেক স্যারই হয়তো অনেক কিছু হয়তো কমন আছে, বাট পড়ানোর স্টাইলটাও হয়তো সেম নয়। পড়ান সেমই জিনিস কিন্তু অ্যাপ্রোচ আলাদা। আমরা রুটিন ঠিক করে রাখি, সেই অনুযায়ী তোমাকে পড়া ফেরত দিতে হবে। অফলাইনে আসতে পারলে তুমি খাতা চেক করতে হবে ডাইরেক্টলি। এই খাতা চেক করা, পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো কিন্তু অফলাইনের একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি অনলাইনে হয় না? অনলাইনেও হয়, বাট তুমি যদি না লেখো তোমাকে আমি বহার সুযোগ পাবো কম। বাট তুমি যদি অফলাইনে আসো তোমাকে একটু বকতে বেশি করে পারবো, কারণ তুমি চাকরি না পেলে আমাদের ইনস্টিটিউটে সাকসেস নেই। সুতরাং চেষ্টাই করবো যে তুমি চাকরিটা পাও, তুমি সফল হতে পারো। কারণ আমরা বিশ্বাস করি যে ভাই সাকসেস ওরকম করে হয় না, অ্যাচিভমেন্ট। তুমি যদি কোনো কিছুকে লক্ষ্য করতে পারো এই লক্ষ্যটা আমি পেয়ে ছাড়বই, সুতরাং লক্ষ্যটা বা গন্তব্যে যাওয়ার জন্য নিজের রাস্তা দেওয়ার দরকার, সেটা ভেবে যেতে হবে। সুতরাং আমরা সেই জন্যই অ্যাচিভার্সিটি এটা, অর্থাৎ যারা যারা অ্যাচিভ করতে চাই তার লড়াই করার জন্য আমরা চেষ্টা করছি। বাট এবার আর তোমার যদি মনে হয় যে না স্যার 2024 সালের থেকে ডাব্লিউবিসিএস নতুন ভাবে প্যাটার্ন আসছে, পড়াশোনা শুরু করবো, তাই প্রতিটা বিষয়ের দেখো যারা যারা আমাদেরকে পেজ চেনো বা ইউটিউব দেখছো কিংবা বিভিন্ন মাধ্যমে তারা যারা চেনো কিংবা আমাদের অ্যাপ দেখো গুগল প্লে স্টোরে, তোমরা জানোই যে প্রত্যেক বিষয়ের জন্য এছাড়াও অনেক ফ্যাকাল্টি রয়েছেন যারা প্রফেশনালি পেশাদার শিক্ষক এবং তারা ওয়েল এক্সপিরিয়েন্সড। সুতরাং তাদের ক্লাস নিয়ে তখন কথা বলার জায়গায় নেই, অনেকে আধিকারিকও রয়েছেন। আর কারা কারা কি পাস করেছে না সেটা আমরা জানোই, যে কারা কারা পাস করছে সবসময় আমরা বলি না, অতটা দরকারও পড়ে না। আমাদের যে কটা স্টুডেন্ট তার থেকে সাকসেস রেট যেটুকু আছে, ঠিক আছে। তো তুমি দেখো আমরা চেষ্টা করবো তোমাকে ঠেলে গুটিয়ে পড়ে যতটুকু পারা যায় একজন শিক্ষক হিসাবে আমরা লেগে থাকি প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে, ঠিক আছে। আর প্রতিটা বিষয় সেটা বাংলা ইংরাজি ল্যাঙ্গুয়েজ পেপার হোক, কি এসে রাইটিং হোক, কিংবা ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোক, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, কিংবা টিজিকে হোক, কি ম্যাথ আর রিজনিং হোক, প্রপার ডাব্লিউবিসিএস এর কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে 2 তারিখ থেকে। যারা অনলাইনে যোগাযোগ করতে চাও তারা কিন্তু অনলাইনে দ্রুত যোগাযোগ করে নিও অনলাইন কোর্সের জন্য।
যদি তুমি দূরবর্তী স্টুডেন্ট হও, এখন যেটা দেখছো, যদি তুমি কর্মরত স্টুডেন্ট হও, তোমার স্বপ্ন ছিল ছোটখাটো চাকরি করছো, ভাবে ডাব্লিউবিসিএস যাবে, অনলাইন কোর্স করতে পারো, 7 দিন পড়ানো হয়। আমাদের অফলাইনে 6 থেকে 8টা করে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে। এছাড়াও অনলাইন ক্লাস যারা অফলাইনে পড়ে তাদের জন্য আমরা এমনি দিয়ে থাকি। মানে ওভারঅল যারা অফলাইনে পড়ে তারা কিন্তু 15 থেকে 16টা করে ক্লাস পেয়েই থাকে। 15টা থেকে 16টা ক্লাস যদি তারা পায়, বারবার করে মাল্টিপল রিভিশন হতে পারলে রেজাল্ট ভালো হওয়ার চান্স থাকে, তাই তো? সুতরাং আমাদের যে ব্যাচ রয়েছে বেলঘরিয়া, নৈহাটি, কল্যাণী, গোবরডাঙ্গা, এছাড়া অন্য জায়গায় আছে, আর অনলাইন রয়েছে। যদি কোর্স যোগাযোগ করতে চাও তাহলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নিজের নাম, কোন পার্টিকুলার ব্যাচ, ডাব্লিউবিসিএস অনলাইন না অফলাইন, যদি অফলাইন হয় তাহলে কোথাকার অফলাইন যোগাযোগ করে নিও। 9143886331, আমি নাম্বারটা একবার লিখে দিচ্ছি। 9143886331। তাহলে দুখানা জিনিস ডাব্লিউবিসিএস এর জন্য বলা হচ্ছে, যারা 2023 সালের মেন্সের জন্য যোগাযোগ করতে চাও তারা যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন। যারা 2024 সালের জন্য যোগাযোগ করতে চাও প্রিলিমস প্লাস মেন্স ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ তারা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের অফলাইন বেলঘরিয়া, নৈহাটি, কল্যাণী এবং গোবরডাঙ্গা। ঠিক আছে, আর অনলাইন তো রয়েছেই। আবার ফোন নাম্বার বলে দিচ্ছি 9143886331। আর যদি তোমার মনে হয় স্যারকে ক্লাসে কথা বলতে পারছে না, তুমি হোয়াটসঅ্যাপ করে রেখে দিও। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে রাখো 8981429765। তুমি এই নাম্বারেও পারলে যোগাযোগ করে নিতে পারো। বাট আমাকে যদি ডাইরেক্ট কথা বলতে হয় তাহলে ডাইরেক্ট 9143886331 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো দেখা হচ্ছে ক্লাসে, আশা করি। মূলত যে 3 জায়গায় ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের অলরেডি জানুয়ারি মাস থেকে, বেলঘরিয়া, নৈহাটি এবং গোবরডাঙ্গা। এখানে অলরেডি ক্লাস শুরু হয়ে যাচ্ছে কারণ অনেকেই নাম রেজিস্টার করে ফেলেছে। সুতরাং ক্লাসে দেখা হবে আশা করা যাচ্ছে। আর সপ্তাহে পরীক্ষা দিতে হয়, পড়া করে ক্লাসে আসতে হয়, ঝাড় খেতে হয়। তোমার যদি মনে হয় ঝাড় টাড় খাবো, পড়াশোনা করবো, তাই পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝবো না, দিন যোগাযোগ করো। আদারওয়াইজ ওই থেকে দেখা দেওয়ার জন্য আমার কাছে এসো না। ঠিক আছে, সিরিয়াস স্টুডেন্ট হলেই তবেই আসবে, আদারওয়াইজ আসবে না। আর যারা এখনো পর্যন্ত টিএসসি মিসেলিনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করোনি বা ভাবছো বাজার থেকে বইপত্র দেখে নিলেই আমার হয়ে যাবে, ভুল করছো। মিসেলিনিয়াস সার্ভিস ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ওয়েস্ট বেঙ্গল। সুতরাং তার জন্য টেকনিক্যাল অ্যাপ্রোচ দরকার। যদি তুমি বাড়িতে তোমার কেউ থাকে বা তুমি যদি নিজে এক্সপিরিয়েন্স হয়, নিজে সময় দিতে পারো, তুমি যদি অনলাইন মেথড তোমার যদি কোনো রকম ডাউট না থাকে করতে পারো, কোনো সমস্যা নেই। সেলস তোমাকে করতেই হবে। আর যদি মনে হয় না কারো দরকার যে সময় গুটিয়ে যাবে, তাকে পড়া দেবো, তা কাউকে মক টেস্ট দেবো, কাউকে আমি ক্লাস টেস্ট দেবো, তুমি তোমার মনে হয় যে একজন গাইড মেন্টরের দরকার আছে যে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাকে এনরিচ করবে, তাহলে তুমি যোগাযোগ করতে পারো আমাদের টিআইডি ব্যাচ, মিসেলিনিয়াস ক্লার্কশিপ। এই দুটো পরীক্ষাকে মাথায় রেখে আমরা টিআইডি ব্যাচ নিয়েছি। পরের ব্যাচ শুরু হয়ে যাবে অনলাইনে, এছাড়াও অফলাইন শুরু হয়ে যাচ্ছে ওই জানুয়ারি অনওয়ার্ডস। ঠিক আছে, বেলঘরিয়া, নৈহাটি, কল্যাণী, গোবরডাঙ্গা, আর অনলাইন তো রয়েছেই। সুতরাং এটাও সপ্তাহে 6 দিন ক্লাস হয়ে থাকে অনলাইনে। ঠিক আছে, আর অফলাইনে তো ক্লাস হয়। 9143886331 কিংবা ওই যে নাম্বার যেটা বললাম যে অফিসিয়াল নাম্বারটা তোমার রয়েছে 8914297665। ঠিক আছে, এই নয় যোগাযোগ করে নিতে পারো। আমার সাথে কথা বলতে গেলে তোমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করতে পারো, আমার নাম্বারে ফোন করে নিও। কিন্তু যদি ক্লাসে থাকি তাহলে হয়তো একটু পরে ব্যাক করে নিতে পারি। আর আমাদের এখানে ওই কনসেপ্টের ওপর বা টেক্সটের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের এসএম আছে, সেই এসএম অনুযায়ী আমরা মডেল অনুযায়ী পড়ানোর চেষ্টা করি। কারণ একটা টার্গেট থাকে যে দিনের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে, পড়াশোনা ফেরত দিতে হবে, ক্লাস টেস্ট নিতে হবে, মক টেস্ট নিতে হবে। সেটা আমাদেরও টার্গেট থাকে, তোমাদেরও টার্গেট হয়ে যায় অটোমেটিক্যালি। আর স্যারদের তোমার আছে নয়, নতুন করে বলার কিছু নেই। আর মোটামুটি যারা পাস করেছেন বিভিন্ন পরীক্ষায়, ডাব্লিউবিসিএস কিংবা
সিজিএল কিংবা এমটিএস কিংবা এইচএস লেভেল কিংবা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার কিংবা মিসলিনিয়াস সার্ভিস কিংবা পুলিশ ডিফেন্স কিংবা রেল, ইউডিসিএলডিসি কিংবা আইসিডিএস, আরো অনেক পরীক্ষা থাকেই। কত পরীক্ষার কথা বলবো, যদি ক্লাস করতে চাও সোজা করে নিও। এই কি রাখলাম, মূলত টপিকটা তোমার ছিল যে অ্যান্সার রাইটিং ডেসক্রিপটিভ কি করতে হয়। আশা করি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। সামনে শীতকাল এন্ডিং হচ্ছে 24 সালের এই 24 তারিখে, 23 সালে 24 তারিখে ডিসেম্বরে তোমার অনেকের টেট পরীক্ষা আছে, প্রত্যেককেই শুভেচ্ছা জানালাম। তবে টেট পরীক্ষার ভবিষ্যৎ বাস্তবে কি সেটা তোমরা প্রত্যেকেই জানো কম বেশি। তাই শূন্য যারা অন্যান্য পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর ক্লাসে এখনো ফর্ম ফিল আপ চলছে, সুতরাং ফর্ম ফিল আপটা করে ফেলো। আর রেডি থাকো পরীক্ষাগুলো দেওয়ার জন্য, অনেক সুযোগ আসছে, এসএসসির পরীক্ষা আসছে। তো আর যদি মক টেস্ট প্রচুর দাও, যারা যারা সিনিয়র একটু রাখা যায় তারা প্রচুর মক টেস্ট দাও। মক টেস্টটি এবং তার প্রপার অ্যানালিসিস তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর নিজের জন্য অনেস্ট থাকো, অনেস্টলি থাকো। শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এটি রাখলাম। বেস্ট অফ লাক, ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ।